Dear students, welcome to Ma Academy's online video class. আমার হাতে এটি কি? হ্যাঁ, এটিকেই বলে চতুর্ভুজ, চার বাহু দ্বারা গঠিত একটি ফ্রেম। এখন এটি কি? এখন এটি হলো চতুর্ভুজাকার একটি ক্ষেত্র। এটি কি? এটি হলো একটি বৃত্ত। এটি কি? বৃত্তাকার একটি ক্ষেত্র, বৃত্তক্ষেত্র। এটি কি? এটি হলো ত্রিভুজাকার একটি ক্ষেত্র, কিন্তু ত্রিভুজ নয়। তাহলে আমরা স্পষ্ট হলাম, চতুর্ভুজ আর চতুর্ভুজ ক্ষেত্র এর মধ্যে অনেক পার্থক্য। চতুর্ভুজ বলতে এই বাহুগুলোকে বোঝায়, চারটি বাহু দ্বারা গঠিত একটি ফ্রেমকে বোঝায়, ভিতরের অংশটিকে বোঝায় না। যদিও গণিতের ভাষায় এটি চতুর্ভুজ হয়নি, কারণ গণিতের চতুর্ভুজের ফ্রেমটি এত মোটা হবে না। গণিতের চতুর্ভুজগুলো হবে রেখাংশ, যাদের কোনো বেধ নেই। এগুলো হলো বিন্দুর সঞ্চার পথ। কতগুলো বিন্দু পরপর একত্রিত হয়ে রেখার সৃষ্টি করেছে। কাজে এই ফ্রেমটি গণিতের ভাষায় চতুর্ভুজ নয়, কারণ এই ভুজগুলো রেখাংশের মতো চিকন হয়নি। আমি শুধু বোঝানোর সুবিধার্থে এই ফ্রেমটিকে ব্যবহার করেছি। বাংলা ব্যাকরণের সমাসবদ্ধ শব্দ হলো চতুর্ভুজ, ত্রিভুজ। চতুর্ভুজের ব্যাসবাক্য হলো চতুর্ভুজের সমাহার। চতু মানে চার, অর্থাৎ চারটি ভুজের সমাহার। ভুজ মানে বাহু। ত্রিভুজ বলতে ত্রিভুজের সমাহার বোঝায়। ত্রি মানে তিন, অর্থাৎ তিনটি ভুজের সমাহার। তো গণিতেও তাই বোঝায়, চারটি ভুজের সমাহার চতুর্ভুজ, তিনটি ভুজের সমাহার ত্রিভুজ। চারটি ভুজ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে। তেমনিভাবে এটি একটি ত্রিভুজ ক্ষেত্র। বৃত্ত বলতে এরকম একটি বক্ররেখাকে বোঝায়। তবে এটিকে কি বৃত্ত বলা হবে? এটিও তো আবদ্ধ রেখা। না, এটিকে বৃত্ত বলা যাবে না, কারণ বৃত্তের শর্ত হলো এই বৃত্তের মাঝখানে একটা বিন্দু থাকবে, যাকে আমরা কেন্দ্র বলি। এই কেন্দ্র থেকে এই বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বগুলো সমান হবে। এই কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এই চলমান সঞ্চার পথ, বিন্দুর চলমান একটি সঞ্চার পথকেই কেবল বৃত্ত বলে। তো এখানে সেই শর্তটি পূরণ হচ্ছে না। এখান থেকে যে দূরত্ব, এখানকার দূরত্ব একরকম হবে না, এখান থেকে এখানকার দূরত্ব একরকম হবে না। চলমান বিন্দুটি এই শর্ত পূরণ করে চলমান নয়, কাজেই এটিকে বৃত্ত বলা হবে না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথ বা বক্ররেখাটিকেই কেবল বৃত্ত বলা হবে। তাহলে এটি হলো বৃত্ত, আর এটি হলো বৃত্তাকার ক্ষেত্র। এটি বৃত্ত নয়। বৃত্ত হলো এই বৃত্তাকার ক্ষেত্রটির প্রান্ত বক্ররেখাটি হলো বৃত্ত। ঠিক তেমনিভাবে অর্থাৎ চতুর্ভুজ বা ত্রিভুজের সংজ্ঞা আমরা যা জেনেছি, যে চারটি বাহু দ্বারা গঠিত ফ্রেমকে বা চিত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ কিংবা ত্রিভুজের সংজ্ঞা অন্যভাবেও দেওয়া যায়। ক্ষেত্রটির প্রান্তীয় রেখাংশ চারটিকে চতুর্ভুজ বলে। আজকে আমরা এই ক্ষেত্রগুলোর পরিমাপ নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমাদেরকে জানতে হবে এই ক্ষেত্রগুলো কয় মাত্রিক, ক্ষেত্রগুলোর ডাইমেনশন কত। ডাইমেনশন শব্দটির সাথে আমরা বেশি পরিচিত। ডাইমেনশন শব্দের অর্থ হলো মাত্রা। এই ক্ষেত্রগুলো কয় মাত্রিক। আমার হাতে এই যে বইটি, এটি কয় মাত্রিক? এটি আসলে 3 ডাইমেনশনাল, 3 মাত্রিক। কারণ এই বইটির বেধ আছে, উচ্চতা আছে।
একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। কাজে এটি 3 মাত্রিক। আমাদের চিত্রের এই ক্ষেত্রগুলো, আমরা যে ক্ষেত্রগুলো নিয়ে আজকে কথা বলছি, সেগুলো সবই দ্বিমাত্রিক। এই ডায়েরিটির এই তলটি বিবেচনা করি। দ্বিমাত্রিক ক্ষেত্র বলতে এই তলকে বোঝায়। তল বলতে পৃষ্ঠকে বোঝায়। এই বইটির 6টি তল রয়েছে। এটি একটি তল, আবার এটি একটি তল, এটি একটি তল, এটি একটি তল, এটি একটি তল, আবার এটি একটি তল। ইটের যেমন 6টি তল রয়েছে, ঠিক এই বইটিও ইটের মতোই এটির 6টি তল রয়েছে। আমাদের এই ক্ষেত্রগুলো জাস্ট একটি তল, কোনো একটি তল, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কোনো বেদ নেই। আমাদের আজকের যে আলোচনার বিষয়, এই তলগুলোর ক্ষেত্রফল কত। ঠিক জমির মতো। আমরা জমি যেভাবে পরিমাপ করি, জমির গভীরতা মাপি না, জমির শুধু উপরিতলটা মাপি, কতটুকু জমি আছে, অর্থাৎ জমির ক্ষেত্রফল পরিমাপ করি। কিন্তু পুকুরের ক্ষেত্রে আমরা গভীরতারও পরিমাপ করি। পুকুরের 3টি ডাইমেনশন থাকে, 3টি মাত্রা থাকে: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। অ্যান্ড দিস ইজ কল্ড 3 ডাইমেনশনাল এরিয়া। 3 ডাইমেনশনাল না, এগুলো 2 ডাইমেনশনাল। এগুলোর ক্ষেত্রফল পরিমাপ করতে আমাদের 2টি মাত্রার প্রয়োজন আছে। এখন আলোচনা করা যায়। পূর্ববর্তী ভিডিওতে 4টি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হিসাবে সংক্ষেপে বলেছি, আবসার ক্ষেত্র ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য গুণন প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, রম্বসের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ এগুলোর ক্ষেত্রফলের জন্য 2টি মাত্রার গুণফল, এই বিষয়টি মুখ্য। এই ক্ষেত্রটির কোন দিকটি দৈর্ঘ্য হবে আর কোন দিকটি প্রস্থ হবে এটি মুখ্য নয়। আয়তক্ষেত্রটির এই বাহু যদি হয় এ এবং এই বাহু যদি হয় বি, এর ক্ষেত্রফল হবে, প্রথমে আমাকে এই 2টি বাহুর যে কোনো একটি বাহু নিতে হবে। এই বাহুটি নিলাম, গুণন হবে এই বাহু থেকে অপর বাহু পর্যন্ত লম্ব দূরত্ব, যাকে আমরা প্রস্থ বলছি। যেহেতু এই বাহুটি এই বাহুর উপর লম্ব, অর্থাৎ এ বাহু থেকে এ বাহুর প্রশস্ততা হলো বি। কাজে আমরা এটা এভাবেও লিখতে পারতাম, এই বি বাহুটা আগে লিখতে পারতাম, গুণন বি থেকে এই বাহু পর্যন্ত লম্ব দূরত্ব এই এ। এক্ষেত্রে কোনটি দৈর্ঘ্য কোনটি প্রস্থ এখানে বিবেচ্য নয়। এখন আমরা যদি সামান্তরিক ক্ষেত্রে আসি, ধরে নিই এই ক্ষেত্রটি, আমরা এই লেন্থটা নিলাম, নেওয়ার পর এই লেন্থ থেকে অপর লেন্থ পর্যন্ত লম্ব দূরত্ব, এটি এর সঙ্গে গুণ করে দিতে হবে। এই লম্ব দূরত্বটা যদি বি হয় তাহলে হবে গুণন বি। আমরা এটিকে অন্যভাবে বলতে পারতাম, এই বাহুটি যদি আমাদের সি হয়, সি বাহুটাও আগে নিতে পারবো, গুণন এই বাহু থেকে এই বাহু পর্যন্ত লম্ব আঁকতে হবে, এটি যেন 90 ডিগ্রি হয়। এই দূরত্ব যদি ডি হয় তাহলে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে সি গুণন ডি। বর্গের ক্ষেত্রফল, এই বাহুটা যদি এ হয়, যেহেতু বর্গের সবগুলো বাহু সমান, কাজে এ বাহুটিও এ হবে। আর বর্গের যেহেতু কোণগুলো সমকোণ, এই বাহুটি এই বাহুর উপর লম্ব। বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমে যে কোনো একটা বাহু নিতে হবে দৈর্ঘ্য হিসাবে। ধরে এই বাহুটি নিলাম, এই বাহু থেকে এই বাহু পর্যন্ত লম্বের দৈর্ঘ্য, তো এই বাহুটি লম্ব যেহেতু, এবং এই লম্বের দৈর্ঘ্য এ, এখানে এ লিখলাম। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়। দেখ, রম্বসের ক্ষেত্রে এই বাহুটি যদি এ হয়, এর ক্ষেত্রফল হবে, যে কোনো একটি বাহু নিলাম, ধরি এই বাহুটি নিলাম এ, এখন এই বাহুটি থেকে এই বাহু পর্যন্ত লম্বের দূরত্ব, আমাকে লম্ব আঁকতে হবে। লম্ব দূরত্ব বি, তাহলে হবে এ গুণন বি। একটি কথা বলে রাখি, আমরা অনেক সময় এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই দৈর্ঘ্য শব্দটির পরিবর্তে অনেক সময় ভূমি শব্দটিও ব্যবহার করে থাকি। আবার অনেক সময়
এই লম্বের দৈর্ঘ্যকে আমরা অনেক সময় উচ্চতাও বলি, অর্থাৎ প্রস্থের পরিবর্তে আমরা অনেক সময় উচ্চতা বলি। আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি, তাহলে এই চারটি ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় শক্তভাবে থেকে যাবে। আয়তকে সহজেই আমরা সবাই চিনি এবং বুঝি। এই আয়তটিকে যদি আমরা এখান থেকে ধাক্কা দিই তাহলে এটি সামান্তরিকে রূপান্তরিত হবে। ঠিক এরকম একটি আয়ত, একে যদি আমরা ধাক্কা দিই তাহলে এরকম বাঁকা হবে, বাঁকা হয়ে সামান্তরিকের রূপ নেবে। তাহলে আয়তটির কী পরিবর্তন ঘটলো সেটা আমরা একটু লক্ষ্য করি। আয়তটিকে ধাক্কা দেওয়ার কারণে সামান্তরিকে রূপান্তরিত হওয়াতে এর বাহুগুলোর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ দৈর্ঘ্যগুলো ছোট বা বড় হয়নি। এই কোণগুলোর পরিবর্তন হয়েছে। সবগুলো সমকোণ ছিল, একটি ওর সমকোণ নেই। আর যে কি পরিবর্তন হয়েছে, আয়তের কর্ণ দুটো সমান, কিন্তু ধাক্কা দেওয়ার কারণে কর্ণ দুটো অসমান হয়েছে, অর্থাৎ সামান্তরিকের কর্ণ দুটো অসমান, কিন্তু বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই বৈশিষ্ট্য ঠিক আছে। একইভাবে আমরা যদি বর্গকে ধাক্কা দিই তাহলে সেটি রম্বসে পরিণত হয়। বাহুগুলোর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কোণের পরিবর্তন হয়। এখানে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা হয় না তা হলো বর্গের কর্ণ দুটি পরস্পর লম্ব, কিন্তু ধাক্কা দিয়ে বাঁকা করার পরেও রম্বসের কর্ণদ্বয়ের অভ্যন্তরের সমকোণের কোনো পরিবর্তন হয় না। বর্গকে ধাক্কা দিয়ে প্রায় মাটির সঙ্গে মিশায় দিলেও কর্ণদ্বয় পরস্পর লম্বই থেকে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ধাক্কার এই বিষয়টি আমরা সহজে মনে রাখার জন্য আশাবর এই শব্দটি ব্যবহার করতে পারি, অর্থাৎ আয়তকে ধাক্কা দিলে সামান্তরিক হয়, বর্গকে ধাক্কা দিলে রম্বস হয়। ভালোভাবে বুঝতে এবং বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে ঠোঁটস্থ রাখতে আশাবর শব্দটি আমরা মাথায় রাখতে পারি। আবসার ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটি ছাড়াও আবসার ক্ষেত্রের একটি ব্যতিক্রমী সদস্য এই রাম্বসের একটি বিকল্প এবং মজাদার সূত্র রয়েছে। আর এই মজাদার সূত্রটি উপহার দেয় দারুণ জুটি রম্বসের দুই কর্ণদ্বয়। সূত্রটি কী এবং কিভাবে এলো এখন তা আমরা ব্যাখ্যা করব। For more videos, subscribe the channel.